ভুলে আবার পারকারিকা সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝিল সবার সামনে সাক্ষ্যকে স্বামী বলায় মেনুকা তখন খুব বড্ড হাসাহাসি করে আর বলে ও মা দেখো এখনও স্বামী বলছে ছাড়াছাড়ি করে চলে আসার পর আবার স্বামী কিসের স্বামী রে। তখন ঝিলের মা বলে না ও তো স্বামী ছিল তাই ও ভুল করে কথাটা বলে ফেলেছে। আর তাছাড়া কি হয়েছে, এত হাসারি বা কি আছে, ও ভুল করেছে। তখন ঝিল বলে শোনো, তোমার না এখানে বেশি কথা বলো না, তোমরা এখান থেকে চলে যাও, আমার একদম ভালো লাগছে না। তখন মেনুকা বলে কেন রে, যেটা সত্যি কথা সেটাই বলছি। ও তোকে কখনো ভালোবেসেছে না কখনো তোকে ভাত দেবে? আমরা তো জানতাম কিছুই দেবে না গো। তখন ঝিল বলে শোনো, ও আমাকে ছাড়েনি, হ্যাঁ আমি কিন্তু ওকে ছেড়ে দিয়েছি, আমি ওকে ডিভোর্স দিয়েছি। তখন মেনুকা বলে তাই নাকি, তুই ওকে ছেড়ে দিছিস? তাহলে ওখানে যা, গিয়ে থাক, কেন থাকলি না? একটা বড়লোকের ছেলেকে তুই ছেড়ে দিয়েছিস, এই কথাটা বিশ্বাস করব? তখন ঝিলের বন্ধুরা বলে শোন ঝিল, একটা কথা বলি, হ্যাঁ আমরা জানি সবাই যে তোকে সাক্ষ্য কখনোই ভালোবাসেনি, ও তোকে অবহেলাই করেছে, তাই বলছি ওর হয়ে অত কথা বলিস না। তখন ঝিল বলে কি অবহেলা করেছে রে? ও যদি ভালোই না হবে তাহলে কি করে ও আমার এত বড় অপারেশনটা করল। আর শোন, সব বড়লোকরা না একই রকম হয় না। হ্যাঁ, তার মধ্যে কিছু কিছু বড়লোকরা কিন্তু ভালো হতে পারে, এটা মাথায় রেখে দিস। তখন ঝিলের আরও বন্ধুরা বলে শোন ঝিল, তুই এখন কি বলছিস না বলছিস কিচ্ছু আমি বুঝতে পারছি না গো। তখন ঝিলের মা বলে তোরা একটু বাড়ি যা রে প্লিজ, ও তো চাইছে না তোদের সঙ্গে এখন কথা বলতে, তাহলে তোরা এখন যা এসব বলে। তখন ঝিলের বান্ধবীরা বলে শুনছি আমরা তো তোরই কথা বলছি নাকি, তাহলে তুই আমাদের সঙ্গে কেন এরকম ব্যবহার করছিস? তোর তো সব বিপদের আমরা পাশে থেকেছি তোর, আর এটা তো তোর অনেক বড় বিপদ নাকি? তখন ঝিল বলে না, এটা আমার কোনো বড় বিপদ না। অন্যদিকে দেখা যায় যে কি ঝিল কখন বলে শোন একটা কথা বলি, ও আমাকে ছাড়েনি, ও আর আমার এটা বড় বিপদও হতে পারে না। এটা কি বলতো, এটা আমি মুক্তি পেয়েছি ওর থেকে। আমি তো বলেছিলাম প্রথম দিন থেকে যে আমি এই বিয়েটা মানি না, আমি ওকে ডিভোর্স দিয়ে ছাড়বো, তাই আমি ডিভোর্সটা দিয়ে দিয়েছি। তখন মেনুকা বলে তাই নাকি, অত বড় বড় যে কথা বলছিস তুই ডিভোর্সটা দিয়ে ছাড়বে বলেছিলি, তারপর কি তুই ডিভোর্সটা দিয়ে দিতিস কি বলতো? না দিস না, ও তোকে ডিভোর্সটা দিয়ে দিয়েছে, ও তোকে ভালোবাসে না, তাই তুই ওকে ডিভোর্স দিতে বাধ্য হলি। তখন বলে মেনুকাকে বলে ও মা শোন মেনুকা, তুমি কিন্তু চুপ করো, বেশি কথা বলো না, আমার কিন্তু ভালো লাগছে না। তখন মেনুকা বলে আচ্ছা ঝিল, আমরা ভেবেছিলাম তুই অনেক কিছু দিয়ে ওকে তোর বশে আনবি, কিন্তু তারপরে তো আনতে পারলি না। তখন ঝিলের মামুনি বলে কেন গো, সবাই কি নিজের মতো ভাবো নাকি? তোমার তোমার তো প্রত্যেক দিন করে একটা ছেলে লাগে, তাহলে এখন তো ছেলে বাবা এখানে নেই, বছরে 6 মাসে একদিন এখানে আসবে, তাহলে তো তোমার চলবে না নাকি? তাহলে তুমি একটা ছেলে জুটিয়ে নাও, আর না হলে ও কোথায় আছে ওকে খুঁজে নাও। আর তখন মেনুকা চিৎকার করে ওঠে, তখন বলে চিৎকার করো না, আমাদের বাড়িতে এসে আমার দিকে চিৎকার করছো, এখান থেকে বেরিয়ে যাও। তখন সেখান থেকে ও চলে যায়। এদিকে ঝিল সবার কাছে হাত জোড় করে আর বলে শোন, তোরা আমার এত উপকার করিস না, আমার আর ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দে, হ্যাঁ তোরা এখান থেকে সবাই যা। আর একটা কথা বলছি, যদি ওই ডাক্তারবাবু কোনো ক্ষতি হয়েছে তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। এদিকেই স্বাক্ষরের মা বলছে বিয়েটা তো হয়েই যাবে এবার খুব তাড়াতাড়ি, আর আমি বিয়েটা দিয়ে তো চাই, আর তোমার মা বাবার সঙ্গেও দেখা করতে চাই। তখন বলে হ্যাঁ দেখা করতে চাও, দেখা করো, ওদেরকেও বলো আসতে। আমি তো ওদের সঙ্গে কথাবার্তা বলিনি, আমি কারো বলার প্রয়োজন মনে করিনি, তাই তোমরা তো আছো, বলবে। এসব বলে তখন স্বাক্ষরের মা বলে হ্যাঁ আমরা তো যাবই, কিন্তু তোমার মা বাবাকে এখানকার আসতে হবে, আমাদের বাড়িঘর সব কিছু তো দেখবে। তখন বলে অবশ্যই আসবে, কেন আসবে না বো? তখন ওর মেজুমণি বলে যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, বিয়েটা আমরা তো চাই বিয়েটা দিয়ে দিতে, তাছাড়া তুমি তো আছোই নাকি? তখনও ঠাম্মি বলে হ্যাঁ বিয়েটাও আমরা দিয়ে দিতে চাই। তখন চৌধুরী বলে যাচ্ছা এত কিছু বলছো, আগে দেখো ডিভোর্সটা হয়েছে কিনা। তখনও ঠাম্মি বলে ওমা এ কথা বলছো কেন, ডিভোর্সটা অবশ্যই হবে, কেন হবে না? ঠিক তখনই সেখানে সাক্ষ্য আসে, আর তখন চৌধুরী গিয়ে বলে কিরে আজকে তো হসপিটালে যাসনি, তাই তোর খোঁজ নেয়ার জন্য এখানে আমি আসলাম। অন্যদিকে দেখা যায় যে ওরা বলে তাই নাকি, যে ওর কোনো বিপদ হবে না, ঠিক আছে আমরা মানছি বিপদ হবে না, কিন্তু তোর বিপদ তো আমাদেরও বিপদ নাকি? এই বস্তিতে কারো কিছু হলে কিন্তু আমরা একত্র হয়ে কিন্তু কাজ করি, আর তুই আজ এভাবে কেন বলছিস? তখন ঝিল বলে কারণ আমি চাই না যে ওকে বিপদ পদে ফেলতা, কারণ ওর মতো মানুষই হয় না।
তখন বলে তাই নাকি, তুই ভুলে যাচ্ছিস ওর মতো যদি মানুষ না হয় তাহলে তোকে এখানে কেন রেখে গেল? তখন ওর বন্ধু বলে, কারণ ঝিল, ওকে আমার কিছু বলার ছিল কিন্তু এখন বলবো না, পরে বলবো। তখন ঝিল বলে, কেন বলবে না, এখনই বলো, এখন আমি শুনতে চাই। তখন ওর বন্ধুরা বলে, তোমরা এখানে কি করছো? তোমরা এখান থেকে চলে যাও তো, আপন আপন সব বাড়ি চলে যাও। তখন সবাই সেখান থেকে বাড়ি চলে গেলে তখন ওর বন্ধু বলে, শোন ঝিল, হ্যাঁ তুই যে বিপদে আছিস, কষ্টে আছিস, সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি, আমাদের অন্তত বোঝ না গো। তখন ঝিল বলে, ঠিক আছে, এবার কি বলতে চাচ্ছিলি তোরা? তোরা তো কিছু বলবো বলছিস, তাহলে বল এবার। তখন ঝিলের বন্ধু বলে যে, হ্যাঁ বলতে চেয়েছিলাম যে তুই সাক্ষ্যকে ভালোবেসে ফেলেছিস। তখন ঝিল চিৎকার করে ওঠে বলে, না আমি কখনো ভালোবাসি না, আমি কাউকে কখনো ভালোবাসতে পারি। তখনও বন্ধুরা বলে, শোন, একসাথে আমরা মানুষ হয়েছিস, আমাকে থেকে তুই চেনাবি, তুই কিরকম আর কিরকম না তা আমি জানি, তুই ওকে ভালোবেসেছিস। তখন ঝিল বলে, না আমি ওকে ভালোবাসিনি আর কখনো ভালোবাসবো না, আমি কাউকে কখনো ভালোবাসিনি, এসব করে বলতে থাকে। তখন ও বলে, ঠিক আছে। এদিকে ওরা সবাই তখন বাড়ি চলে যায়, ওদেরকে বাড়ি চলে যেতে বললে, আর তখন ঝিলে কান করে আরও দিদি বলে, কিরে ঝিল, তোর খুব কষ্ট হয়েছে? এসব বলে এদিকে সাক্ষ্য তখন চৌথিকে বলে, দিয়ে কি জানতে পারলি বাড়ির লোকের কাছ থেকে? আমি কোথায় ছিলাম জানতে পারলি? তখন চৌথি কিছু বলার আগে ওর ঠাম্মি বলে, তুমি তো গিয়েছিলে আজকে কোথাও। তখন বলে, হ্যাঁ ডিভোর্সটা ব্যাপারে গিয়েছিলাম। তো কি হলো, তো ডিভোর্সটা হয়ে গেছে? তখন ওর ঠাম্মি বলে, যাক সবকিছু ভালোভাবে মিটেছে, এটাই কিন্তু অনেক কিছু। তখন ওর মা বলে, কিছু তো টাকা পয়সার কথা কি তোমাকে কি বলেছে? তখন বলে যে না। তখন মেজমণি বলে, তুমি তো দিতে পারতে কিছু টাকা। তখন বলে, কেন দেব? সবাইকে তুমি কি মনে করো, সবাই কি কেউ যায়? ও টাকা নেবে না এখন? তখন চৌথি বলে, ও নেবে না বলল আর তুই ওকে ছেড়ে দিলি? ও যতই হোক, তোর সঙ্গে ওর বিয়ে হয়েছিল, ও তোর স্ত্রী, তাই তুই ওকে কিছু টাকা দিতে পারতিস, ওর অ্যাকাউন্টে কিছু টাকা তুই মেরে দিতে পারতিস। তখন সাক্ষ্য বলে যে না, ও টাকা নেবে না, সবাইকে টাকা দিয়ে কেনা যায় না গো, এই কথাটা ভালো করে মাথায় তোরা ঢুকিয়ে নে। তখন ওর মেজমণি বলে, তাই নাকি? তো হ্যাঁ, ওর নির্ভয় আমাকে নির্দিষ্ট ও আমাকে ভয়েস দিয়েছে তোদের ভালোর জন্য। তখন সাক্ষ্যর মা বলে, ঠিক আছে শোনো, কাল কিন্তু চৌথির মা আব্বা আসবে। তখন সাক্ষ্য বলে, চৌথির মা আব্বা কী কারণে আসবে? তখন বলে, ও মা তুই জানিস না কী কারণে আসবে? তাই তখন ওর ঠাম্মি বলে, ওর মা আসবে কী কারণে বলে তো? মেয়ের বিদেবে বাড়িতে, তাই পাত্র দেখেছি কিন্তু বাড়ির ঘর তো দেখেনি, তাই বাড়ি ঘর দেখতে আসবে। তখন বলে, তাই নাকি? তো হ্যাঁ ঠিক আছে, তোমরা বললে কালকে বিয়ে দেবে আমাকে, আমি বিয়েও পড়ব বললাম, কিন্তু এত তাড়াহুড়ো কি আছে তোমাদের? তখন চৌথি বলে, শোন সাক্ষ্য, তুই কি আমাকে বিলেম করে বললি যে তোমাদের কথাটা? আমি কিন্তু তাড়াহুড়া কিচ্ছু করছি না, বড়রা যেটা সিদ্ধান্ত নিচ্ছে আমি কিন্তু শুধুমাত্র সেটাই কিন্তু মেনে নিয়েছি, তা আমাকে তুই এখানে বিলেম করতে পারিস না গো। তখন সাক্ষ্যর মাকে বলে, আচ্ছা মা, এত তাড়াহুড়োর কি আছে? তখন ওর মা বলে, হ্যাঁ বলতে পারো, আমাদের সত্যি একটু তাড়াহুড়ো আছে, তুমি যখন বিলেকে ছিলে তখনও কিন্তু আমাদের তাড়াহুড়ো ছিল, তখনও বলেছিলাম বিয়ে দেব, কিন্তু বিলে থেকে ফেরার পর অনেক কিছু কাণ্ড ঘটে গেল এখানে, তাই আমরা বিয়েটা আগাতে পারিনি, কিন্তু যখন ভালোভাবে সবকিছু মিটে গেছে আর চোখের সামনে ভালো একটা পাত্রীও আছে, তাহলে বিয়েটা দেওয়ার জন্য কেন আমরা দেরি করব? তাই ভাবছি যে তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দেব। আর তাছাড়া আমার একটু সত্যি তাড়া আছে, কারণ তোমার জীবনটা আমি সেটেলমেন্ট করিতে চাই ভালোভাবে, একদম যাকে বলে নিঃস্বার্থভাবে। তখন বলে, তাই নাকি? তো হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমরা বিয়ের কথা বলো, আমি তো বলেছি তোমাদেরকে যে আমি বিয়ে করে নেব। তখন সাক্ষ্য সেখান থেকে চলে যেতে গেলে ওর ঠাম্মি বলে, কি হলো, তুমি চলে যাচ্ছ কেন? তা আমার ভালো লাগছে না, একটু ফ্রেশ হয়ে আসি, শরীরটা খুব ক্লান্ত। তখন চৌথি বলে, তাহলে কি আমি চলে যাব? তখন সাক্ষ্য বলে, কেন? আমাকে বলে কি তুই এসছিলিস যে আমাকে বলে তুই চলে যাচ্ছিস? তখন চৌথি বলে, আচ্ছা তুই আজকাল আমার সঙ্গে এভাবে ফর্মালি কথা বলিস কেন? তখন সাক্ষ্য বলে, না তুই আমার বন্ধু মনে করেই কিন্তু আমি নর্মালভাবে কথা বলছি। বলেছি, যদি ভাবতাম যে অন্য কেউ, তাহলে কিন্তু এভাবে কথাটা বলতাম না গো। তখন মেজমণি বলে, আচ্ছা সাক্ষু, এখানে চৌথি এসছে, এখানে তুমি চৌথির সঙ্গে কথা বলবে, গল্প করবে, আমাদের সঙ্গে সবকিছু খাওয়া দাওয়া করবে, তার মধ্যে তুমি বলছো উপরে চলে যাচ্ছি? তো হ্যাঁ, আমি এখানে ভালো লাগছে না বলে সেখান থেকে উপরের দিকে চলে যায়। অন্যদিকে দেখা যায় যে ঝিল কান্নায় ভেঙে পড়ে, আর ওর মা আর দিদি ওকে সামলায় আর বলে, খুব কষ্ট হচ্ছে না মা? কেন কষ্ট হচ্ছে? কেন কষ্ট পাচ্ছিস? এত বড় কষ্ট পাইস না। তখন বলে, আমার ভালো লাগছে না মা, এসব কথা বলে আর ওদের কাছ থেকে সরে এসে শুধু সাক্ষ্যর কথা ভাবতে থাকে, যে সাক্ষ্য ওকে কত ভালোবাসত, কত কেয়ার করত, ওর কানে কানে এসে বলেছিল, তুমি আমার বউ, আমি তোমাকে খুব ভালোবাসি, এসব কথাগুলো ভাবে আর ফিপিয়ে ফিপিয়ে কান্না করতে থাকে। আর তখন ঝিলের দিদি ওর কাছে আসে আর বলে,
খুব কষ্ট হয়েছে বোন তোর, আর তুই কষ্ট পাস না গো, কেন কষ্ট পাচ্ছিস? তখন ওর দিদি ওর মার কাছে যায় আর বলে, মা তুমি একটু দেখো না বোনকে, বোন খুব কষ্ট পাচ্ছে। তখন ওর মা আবার ওর ছেলের কাছে আসে আর বলে, জানি এই কষ্টটা যে একদম সম্পূর্ণ অন্য কষ্ট মতো রে, এই কষ্টটাকে কোনো কষ্টতে পারবে না। এসব বলে দেখ না, আমার কষ্টটা, তোর বাবা আমার পাশের বাড়ির একটা মেয়ের সঙ্গে কত কি করে আমার চোখের সামনে আমি দেখতে পাই, তবু কি আমি পেরেছি তোর বাবাকে ভালোবাসা থেকে দূরত্ব করতে, বা না ভালোবেসে থাকতে, বা এই সংসার ছেড়ে চলে যেতে? তাই বুঝি আমি এই কষ্টটা কি, তা কিন্তু আমার মেয়ের জীবনে কেন কেন আমার মতো ঘটনাটা ঘটল? এত কেন কষ্ট হচ্ছে আমার মেয়ের, যে কষ্টের ভাগ আমি নিতে পারছি না? এসব বলে আর তখন ঝিল আর ঝিলের দিদি আর ওর মা তিনজনে একসঙ্গে কান্নায় ভেঙে পড়ে। তো আজকের পর্বটা কেমন হয়েছে? যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর কোন কোন সিরিয়ালের আপডেট পেতে চাইলে আমাকে করবেন। আর আমি যদি কোনো জায়গাতে ভুল ত্রুটি বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন, হ্যাঁ? আর আপনারা বেশি বেশি কমেন্ট করবেন।